আমি বিএনপির সে এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি। নূরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে? উইরা আয়সা জুইরা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হবার যে স্বপ্ন দেখছে। এদিকে বিএনপি নেতাদের ধাওয়া খেয়েছেন ভিপি নুরুল হক নূর। সন্ধ্যার পর বিএনপি থেকে বহিষ্কার করা হলো ভিপি নূরকে। নির্বাচন করতে পারবে না বিএনপির পক্ষ থেকে। এবার হান্নান মাসুদ টাকা চাইলেন মানুষের কাছ থেকে, তার টাকা নেই। অথচ কদিন আগেই ওমরা করে এসে চুলটুল কেটে আলাদা একটা কি বলবো লুক তৈরি করে তিনি গণমাধ্যমে বলেছিলেন তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার। কিন্তু তাহলে নির্বাচনের খরচ মেটানোর জন্য তিনি টাকা চাইছেন কেন? ডক্টর খলিলুর রহমান হঠাৎ করে কেন ওয়াশিংটন গেলেন? কিসের বোঝাপড়া করতে গেছেন? কি বার্তা নিয়ে তিনি ফিরবেন ডক্টর ইউনূসের কাছে? কি পরিকল্পনা রয়েছে আগামী নির্বাচন নিয়ে? যুক্তরাষ্ট্র বা কি সবক দিয়ে পাঠাবে ডক্টর খলিলুর রহমানকে? এই যে আসিফ নাই টাকা, এগুলো আমার কর্মী ছিল। ওরা একটু সুযোগ পেয়ে পুরো রাষ্ট্রকে কিলে খেয়েছে এইসব নগ্ন জঘন্য বর্বর উপদেষ্টা। ঠিক আছে, এদেরকে জনগণ ছাড়বে না তো, আমরা তো ছাড়বোই না। ওদেরকে কোনো ছাড় হবে না। ওদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, লুটের টাকা ফেরত। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। এই পিনাকি, তোর যদি সাহস থাকে, হেরাম থাকে, তুই বাংলাদেশে আয়। এই ইলিয়াস, তুই বাংলাদেশে আয়। তোদের হেরাম ওইখানে বসে বসে রাষ্ট্রের টাকা মেরে মেরে, রাষ্ট্রের টাকা লুট করে করিয়ে ওখানে এটা করো, ওখানে সেটা করো, ওখানে টেরেস্টার ভাঙো, ওইদিকে প্রথম ভাঙো, দেশের ইজ্জত সম্মান লুণ্ঠন করো, দেশের স্থিতিশীলতা নষ্ট করো তোমরা। হ্যাঁ, আসো বাংলাদেশে, ওয়েলকাম, তোমাদেরকে স্বাগত জানাই। একদম স্বেচ্ছা দেবে জনগণ, জনগণ তোমাদেরকে স্বেচ্ছা দেবে। তোমাদের কারণেই, ডক্টর ইউনূসের লোভী মানসিকতার কারণে, উপদেষ্টাদের লোভী মানসিকতার কারণে, রাষ্ট্রকে ব্যবসা কেন্দ্র বানানোর কারণে এনসিপির নেতারা হয়ে যায় বাচ্চা নেতারা। এগুলো আমার কর্মী ছিল, আমার কর্মী। এই যে আসিফ নাই টাকা, এগুলো আমার কর্মী ছিল। ওরা একটু সুযোগ পেয়ে পুরো রাষ্ট্রকে কিলে খেয়েছে এইসব নগ্ন জঘন্য বর্বর উপদেষ্টা। ঠিক আছে, এদেরকে জনগণ ছাড়বে না তো, আমরা তো ছাড়বোই না। এই যে এনসিপির নেতারা যারা উপদেষ্টা ছিল বা এনসিপির নেতৃত্বের যে প্রথম ক্যাটাগরি 10 জন, এরা দেশকে লুটেছে। ওদেরকে কোনো ছাড় হবে না। ওদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, লুটের টাকা ফেরত দেওয়া হবে। আর এই যে ইউনূসের উপদেষ্টারা সবগুলো এখন মাফিয়া ডন, টাকা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ইউনূস পুরো রাষ্ট্রকে কিলে খেয়েছে। ইউনূস পুরো রাষ্ট্রকে গ্রামীণ ব্যাংক বানিয়েছে, সুদের ব্যাংক বানিয়েছে। ইউনূস রাষ্ট্র থেকে সকল সুযোগ সুবিধা নিয়েছে। আন্দোলনকারীরা কি পেয়েছে? যারা জুলাই উত্তরের আন্দোলন করেছে তারা কি পেয়েছে? কিছুই পায়নি। শহীদ পরিবারগুলো দুঃখে দুঃখে মরছে, আহতরা দুঃখে দুঃখে মরছে, আন্দোলনকারীরা দুঃখে দুঃখে মরছে। এর প্রতিশোধ আসবে না। ইউনূসকে, ইউনূস কং উপদেষ্টাদেরকে, এনসিপি কংদেরকে জনগণ ধোলাই দিবে। ধোলাই দেওয়ার সময় কাছাকাছি আসছে। সেজন্য ইউনূস বুঝতে পেরে, ইউনূস চাইছিল 2010 বছর সে খাবে, আমৃত্যু খাবে। যখন দেখছে না বাঙালি জেগে উঠছে, নির্বাচন চাচ্ছে, বাঙালি নির্বাচন নির্ভর, ভোট নির্ভর, তারা ভোট চায়। ভোট বানচাল করার নানা চেষ্টা অপচেষ্টা তারা জামাত ইসলামীকে দিয়ে করিয়েছে। পিয়ার, কতক্ষণ পিয়ার, কতক্ষণ অমুক, কতক্ষণ তমুক, এগুলো বলে 1.5 বছর 2 বছর খাইছে। এখন দেখতেছে না বাঙালি জেগে উঠছে, তার ভোট অধিকার প্রয়োগ করতে চায়, ভোট চায়, জনগণ স্থিতিশীল রাজনৈতিক সরকার চায়। তখন ইউনূস মিয়া আর পারতেছে না, কয় যা খাইছি খাইছি, হ্যাঁ সারা জনম খেয়ে তো দিলাম, এখন যায়। ইউনূস সাহেবকে বলি, দেশের যা লুটপাট করেছে আপনি, আপনার উপদেষ্টারা, এনসিপি নেতারা, প্রত্যেকটার কয়েক গন্ডায় আমরা হিসাব নেবো, জনগণ হিসাব নেবে। কয়বার বাংলা 32কে 36 বার বাংলা হয়। হ্যাঁ, মানুষের বাচ্চারা 71-এর প্রতিশোধ নিচ্ছে 32কে বারবার আক্রমণ করার মতো দিয়ে। আমি তো আওয়ামী লীগ করি না বেটা, আমি তো আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের বিরুদ্ধে চরম লড়াই করেছি বিগত 16 বছর। আমাকে কেন 32-এর পক্ষে কথা বলতে হচ্ছে? অপরাধ করেছে, অপরাধ যে করে তাকে ধরা হবে। হাসিনা অপরাধ করেছে, হাসিনাকে ধরো। 32 কি অপরাধ করেছে? বাড়ি বাড়ি ইট ছুরকি কি অপরাধ করে? হ্যাঁ, ইট ছুরকি অপরাধ করে? এটা মিউজিয়াম ছিল, জাদুঘর ছিল। এখানে হাসিনা থাকতো না, হাসিনা এখানে ঘুমাইতো না। হাসিনা যেখানে ঘুমাইতো সেখানে তো আমরা ভেঙেছি, গণভবন ভেঙেছি। 32 বাংলা কোন সাহসে? আজকে 32 ভেঙেছো, কালকে খালেদা জিয়ার বাড়ি ভাঙবে, পরশু অমুক নেতার বাড়ি ভাঙবে রাজনৈতিক পরিবর্তনের পরে, কালকে তোমার বাড়ি ভাঙবে, আমার বাড়ি ভাঙবে,
আওয়ামী লীগ সেই সুযোগ তোমরা করে দিয়েছো। এই পিনাকি, তোর যদি সাহস থাকে, হেরাম থাকে, তুই বাংলাদেশে আয়। এই ইলিয়াস, তুই বাংলাদেশে আয়। তোদের হেরাম ওইখানে বসে বসে রাষ্ট্রের টাকা মেরে মেরে, রাষ্ট্রের টাকা লুট করে করিয়ে, ওখানে এটা করো, ওখানে সেটা করো, ওখানে টেরেস্টার ভাঙো, ওইদিকে প্রথম ভাঙো, দেশের ইজ্জত সম্মান লুণ্ঠন করো, দেশের স্থিতিশীলতা নষ্ট করো তোমরা। হ্যাঁ, আসো বাংলাদেশে, ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাই। একদম স্বেচ্ছা দেবে জনগণ, জনগণ তোমাদেরকে স্বেচ্ছা দেবে। বাংলাদেশে একটা কথা আছে যে উড়ে এসে জুড়ে বসা। তো সবসময় উইরা আসলা জুড়ে বসলা, এটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে। মানে শিকড় গভীরে যেতে হবে। একটা গাছ আপনি দেখেন যে চিকন একটা গাছ, ঝড় বৃষ্টি সাইক্লোন এটা দাঁড়ায় আছে, নইয়া যাচ্ছে আবার সোজা হচ্ছে। শক্তিটা কোথায়? শক্তিটা হচ্ছে তার শেকড়। একটা গাছ সমতলে আমরা উপরে যা দেখি, এটা শেকড় কাছাকাছি লেভেলের নিচে চারপাশের মাটিতে বেষ্টিত থাকে। মানে আগের দিনে যারা মানে এখন আমি জানি না এতগুলো পুকুর আছে কিনা, পুকুর পাড়ে গাছ থাকতো, তো দেখা যেত কি পুকুরের পার ভাঙা যখন শুরু করতো, আপনি দেখবেন যে গাছের গোড়া মানে শিকড় ওই পর্যন্ত গেছে, অর্থাৎ যতটা গভীরে। তো ওই রাইসা জুইরা বসলে এই শিকড় কিন্তু গভীরে যায় না, একটা সময়কালের দরকার লাগে। বিপিনুর অবস্থা হয়ে গেছে অনেকটা এইরকম। ওই রাইসা জুইরা বৈশা বিএনপির পক্ষ থেকে এমপি হওয়ার যে স্বপ্ন দেখছে, তো যারা ওই এলাকার বিএনপি নেতাকর্মী 17 বছর মামলা হামলা নির্যাতন কারাভোগ মানে মায়ের পনি কত কিছু খাইছে, এখন এই যে তাদের নেতা মনোনয়ন না পাইয়া বিএনপি সমস্যার কারণে কিছু কিছু আসনে যাদেরকে প্রার্থী করছে প্রত্যেকের দশাই নুরুর মতনই হবে। ঘটনার প্রেক্ষাপট দেখেন পটুয়াখালী 3, গলাচিপা এবং 10 মিনা আসন, সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল ভিপি নুরকে, কিন্তু নির্বাচনী এলাকার যারা বিএনপির লোকাল ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু নুরুকে সাপোর্ট করছে না। একটা সিটের জন্য নুরু রাশেদ সারাদিন এখন তেলবাজি শুরু করছে, চারু গাড়িতে শুরু করছে, তাই না? এটা তো বাস্তবতা। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ভিপি নুরুল হক নূর তিনি একটা অভিযোগ করেছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে লোকাল বিএনপির নেতাকর্মীরা কাজ করছে। এটা নিয়ে আসে মনক্ষুব্ধ। আমি বিএনপির সে এলাকার নেতাকর্মীদেরকে ধন্যবাদ দিচ্ছি। অনেকে বলবেন তুমি তো নূরের হ্যাটার্স, তো নূরের মধ্যে কোনো রাজনৈতিক যোগ্যতা আপনার কাছে মনে হয়েছে আছে? আসলে কি আছে? নূর ভিপি হয়েছে কার দয়া? শেখ হাসিনার দয়ায়। আর মারি খেতে খেতে একটু নেতা হয়ে গেছে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের এজেন্ট হয়ে কিন্তু নূর কাজ করতে আমার মনে হয়েছে। নয়তো মায়ের কারে বলে সরকার আসার পর একবার খাওয়ার পর টের পাইছে যে দেশ বিদেশে চিকিৎসার কাজ লাগছে, তাই না? এটা তো বাস্তবতা। তো সারা বছর এখন আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের সময় সেফুলও কথা বলছে, সেও তো ভাইরাল, হিরো আলম তখন এমপি হওয়ার যোগ্যতা হয়ে গেছে, বাট রাইট নাও এক একটা নমুনা দেখেন। তো বিপিনুর তিনি এই যে বিএনপির পক্ষ থেকে ওই আসনটা তিনি পাইছেন, তো তোমার যদি নেতাকর্মী না থাকে, বিএনপির নেতাকর্মী তোমার সাপোর্ট করবে, এটা কেন মনে হয়েছে? এত সস্তা রাজনীতি, এত সস্তা? সস্তা না বাবা। তার বক্তব্য হচ্ছে কি যে বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী আছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, অর্থাৎ ওনাকে হয়তো বিএনপি বহিষ্কার করছে, তো নেতাকর্মীরা তো আসলে নেতারা ছাড়ে নাই, নতুন আব্বা তারা নেয় নাই, তারা মনে করছে আমাদের পুরান আব্বা যেটা আছে এটাই ভালো, আর এটাতেই মনক্ষুব্ধ। বিএনপিকে বিষয়টি অফিসিয়ালি জানিয়ে বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কেন? যারা দল করে তারা কি তারেক জিয়ার কাছে বান্দা পড়ে গেছে? যারা দল করে তারা কি বিএনপির কাছে চুক্তিবদ্ধ হয়ে গেছে? নিশ্চয়ই রাজনৈতিক দল, এটা তো ফেসিজমের অবস্থা হয়ে যাবে। একজন নেতা একজন কর্মী দল করে এটা তার ভালো লাগার জায়গা থেকে, এখন নূরের পক্ষে কাজ না করলে তারেক রহমান ব্যবস্থা নিতে হবে। কেন বাবা? তারেক রহমান তোমার ভাত খায়? আপনি দেখেন কত হাস্যকর সিলি টাইপ পলিটিক্যাল ক্যারেক্টারেরা। এটি কিন্তু হ্যাঁ, আরে বাবা তোমার যদি মন চায় বিএনপির মানুষ তোমার ভোট দিবে, না মন চাইলে ভোট দিবে না। এখন কি আইন করে দিচ্ছে জানা তারেক রহমান যে তোমার পক্ষে কাজ করতেই হবে? এরপর বলছি কি, তবে সেই এলাকার যারা বিএনপি নেতা কর্মীরা আছেন তারা একটা দূরু বুয়া, আমরা পাত্তা দিব না। কেন? তাদের বক্তব্য যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি হাসান মামুন আছেন ওই এলাকার দুর্দিনে নেতা কর্মীদের পাশে আওয়ামী লীগ সরকারের সময় তিনি পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন, আর এই এলাকার যারা জনগণ আছে তারা সবসময় তাকে ভালোবাসে। এমনকি পটুয়াখালী 3 আসনে সবসময় আগে দুর্বল ছিল বিএনপি, 90 পরবর্তী কোনো নির্বাচনে এখানে ধানের শেষ এখনো জেতেনি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকা আপনার এই মুহূর্তে হাসান মামুনের কারণেই বিএনপির ঘাঁটিটা শক্ত হচ্ছে। তো এই মুহূর্তে জাতীয় নির্বাচনে তাকে মনোনয়ন না দিলেও তিনি আশা করছে তিনি পাশ করবেন। বিএনপি নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ যে দল ভুল সিদ্ধান্ত নিয়েছে এই আসনে বিএনপির পক্ষ থেকে এই ভিপি নূরকে আশ্রয় দিয়া পরজীবী হিসাবে আমরা দেখাই দেব আসল গাছের শিকড় কতটা গভীরে। রাজনীতিতে আইডিওলজি থাকতে হয়। নূরদের আইডিওলজি কারা? তার মধ্যে আইডিওলজিমের জায়গাটা কোনটা? সস্তা বলি, টেকনিক্যালি মনে করেন বিভিন্ন সাপোর্ট নিয়ে চলা, তারপর করে এমপি হয়ে যাওয়া, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যত মানে গরিব মনে করেন তত না, তো সবাই কোটি কোটি টাকার মালিক। ব্যবসায় যে হলফনামা যা দেখছেন 10 গুণ আছে আর বেশি, মনে রাখেন। জনতার ভাজ্যা খাওয়া শুরু হয়েছে, নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। ব্যারিস্টার ফুয়াদও হাত পাতে, হান্নান মাসুদও হাত পাতে, ওই সবাই হাত পাতাপাতি শুরু করছে পাবলিকের কাছে। আহারে ভালোবাসা। ক্লাবের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার এলাকার সব থেকে ভাঙা বাড়িটা আমার গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা আমার বাবা সামান্য একটি মাদ্রাসার চাকরি করে, 10,000 টাকা বেতনে চাকরি করে, তার পেনশনের টাকাটা তোলার মতো যে উপরি প্রয়োজন সেই উপরি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, এতটাই গরিব আমরা। সেই হান্নান মাসুদকে আমরা দেখলাম কিছুদিন আগে ওমরা পালন করে এসে টেলিভিশন সাক্ষাৎকারে তার বয়ান পরিবর্তন করলেন। তখন বললেন যে আমার গ্রামের সব থেকে বড় বাড়িটা আমাদের এবং কয়েক একর জমির উপরে তাদের সেই নির্মিত বাড়ি। কিন্তু মাঝখানে আমরা দেখেছিলাম যে হান্নান মাসুদের সেই ভাঙা বাড়ির পাশে একটি ইটের বাড়ি করছেন, এরকম দৃশ্যও মাঝখানে আমরা গণমাধ্যমে দেখেছিলাম। হান্নান মাসুদের সর্বশেষ বয়ানটা যদি আমরা মেনে নিই যে তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার এবং ধনী পরিবারের সন্তান, তিনি জমিদার পরিবারের সন্তান, কয়েক একর জমির উপরে নির্মিত তাদের বাড়ি, তাহলে সেই হান্নান মাসুদই এবার নির্বাচন করার জন্য মানুষের কাছ থেকে টাকা চাইছেন। এর আগে আমরা দেখেছি তাসনিম জারা নির্বাচনের জন্য টাকা তুলেছেন, তারপরে বিতর্কিত ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি জনগণের কাছ থেকে টাকা চেয়েছেন, তার নাকি টাকা নেই, তিনি ব্যারিস্টার মানুষ, একটা রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান, রাজনৈতিক দলের সেক্রেটারি, তিনি তার টাকা নেই, তিনি মানুষের কাছ থেকে টাকা তুলছেন। এবার হান্নান মাসুদ টাকা চাইলেন মানুষের কাছ থেকে, তার টাকা নেই, অথচ কদিন আগেই ওমরা করে এসে চুলটুল কেটে আলাদা
আলাদা একটা কি বলবো লুক তৈরি করে তিনি গণমাধ্যমে বলেছিলেন তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার। কিন্তু তাহলে নির্বাচনের খরচ মেটানোর জন্য তিনি টাকা চাইছেন কেন? আবার নির্বাচনী হলফনামায় আমরা দেখলাম যে তার বাবার চাইতে তার নিজের সম্পদের পরিমাণ 18 গুণ বেশি, 70-80 লাখ টাকা তার সম্পদ। এই সম্পদ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনের খরচের জন্য টাকা চাইছেন কেন? যেখানে নির্বাচনে একটা আসনে সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করা যায়। আমার টাকা নেই, নির্বাচনের টাকা দেন। ফেসবুকে, বিকাশে, ব্যাংকে, এখানে ওখানে বিভিন্নভাবে টাকা চাওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। প্রথম সফলতা দেখালেন তাসনিম জারা এবং সফলতার পথে ব্যারিস্টার ফুয়াদ, এবার হান্নান মাসুদ টাকা চাইলেন। এই যে টাকা চাওয়ার, চাঁদা তোলা, এরকম ব্যাপারগুলো যখন চলছে, তখন অনেকে আবার ট্রল করে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হলো, সেই বন্যায় ত্রাণ দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা চাঁদা তোলা হলো, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা এখন পর্যন্ত কোন খাতে ব্যয় হয়েছে কিংবা ব্যয় আদৌ হয়েছে কিনা, সেই হিসাব নিকাশ কিন্তু জনগণ পরিষ্কারভাবে পায়নি। সেরকম একটা মুহূর্তে বিপ্লবের নেতা, যিনি এই মুহূর্তে দাবি করছেন তার এলাকায় সব থেকে বড় বাড়িটা তার, তিনি কেন টাকা চাইছেন? গণমাধ্যম কি বলছে? ইত্তেফাকের শিরোনাম বলছে এবার নির্বাচনের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসুদ। সেখানে বলা হচ্ছে আসন্ন নির্বাচন উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচনী ব্যয় নির্বাহে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা আহ্বান জানিয়েছেন। বুধবার গত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আবেদন জানান। এর আগে ঢাকা 9 আসনে এনসিপির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, বরিশাল 3 বাবুগঞ্জ মোলাদি আসনের আলোচিত প্রার্থী, আলোচিত যতটুকু তার চাইতে বেশি সমালোচিত প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে নির্বাচনী ব্যয়ের জন্য সমর্থকদের কাছে টাকার সহায়তা চেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকের মতে ডাক্তার তাসনিম জারা ও ব্যারিস্টার ফুয়াদের অনুসৃত পথে এগুলেন হান্নান মাসুদ। নির্বাচনী ব্যয়ের সহায়তা চেয়ে তিনি ফেসবুকে নিজের বিকাশ, পার্সোনাল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রিয় হাতিয়াবাসী এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 হাতিয়া আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই প্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। কি সুন্দর সুন্দর কথা! উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়। উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায় বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি তাদের থাকবে। উন্নয়ন মানে বোধহয় এটাও যে 1 বছর আগে আমার বাড়িটা সবচেয়ে ভাঙা বাড়ি বলা এবং 1 বছর পরে আমার বাড়িটা সব থেকে বড় বাড়ি এভাবে বলা টেলিভিশন সাক্ষাৎকারে। আব্দুল হান্নান মাসুদ আরও লিখেছেন, আমি শুরু থেকে একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি, আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না, কারণ বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত দিয়ে আসে যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে। আমি চাই না হাতিয়ার মানুষের অধিকার কোনো গোষ্ঠীর হাতে আপোষের শিকার হোক কিংবা একজন জনপ্রতিনিধির উপরে কোনো অদৃশ্য ঋণের চাপ থাকুক। যার অর্থে চলে সেই পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে। আমি চাই আমার রাজনীতি চলুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথায়। এ কারণেই আমি আপনাদের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা চাইছি। আপনাদের ছোট ছোট অবদান শুধু একটি নির্বাচনী প্রচারণার খরচ নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি বার্তা যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চায়। এই অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে আপনাদের কাছে প্রশ্নের মুখে দাঁড় করানোর নৈতিক অধিকার দেবে। আর সেটাকেই আমি একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি মনে করি। কাজের মাধ্যমে প্রমাণ দিতে চান উল্লেখ করে হান্নান মাসুদ লিখেছেন, আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে এগুলো প্রমাণ দেবে। অনেক বড় একটা পোস্ট তিনি লিখেছেন। নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করছেন তিনি। এই পোস্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা চেয়েছেন, কিন্তু আমরা দেখেছি তিনি নির্বাচনী হলফনামায় সম্ভবত 70 থেকে 80 লাখ টাকার সম্পদের কথা বলেছেন। একটি আসনে, ঢাকার বাইরে একটি আসনে নির্বাচন করতে 25 থেকে 30 লাখ টাকার বেশি লাগে না। সেই মানে যদি নিয়ম মাফিক, তিনি তো নিয়মের রাজনীতির কথা বলছেন, অনিয়ম তিনি করবেন না, অর্থাৎ শত শত কোটি টাকা খরচ করবেন না। সেহেতু 25-30 লাখ টাকা খরচ করার অ্যাবিলিটি সম্ভবত তার রয়েছে এবং তার ভাষ্যমতেই রয়েছে যে তিনি এখন সেই গ্রামের সব থেকে বড় বাড়িটির মালিক এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার লক্ষ লক্ষ টাকা রয়েছে, তার মাসিক ইনকামও বেশ ভালো। সুতরাং এই টাকা চাওয়াটা, এটা কি একটা টেকনিকে পরিণত হচ্ছে মানুষকে বোঝানোর যে আমরা গরিব, আমাদের টাকা নেই, আপনারা টাকা দেন? এভাবে মানুষকে বোঝানো এবং মানুষকে এক ধরনের আইওয়াশ করা যে আমরা কতটা সততার মাধ্যমে রাজনীতি করতে চাইছি। আপনারা সততার মাধ্যমে রাজনীতি করুন, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু হলফনামায় যখন বলছেন যে আপনাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে এবং মাসিক বাৎসরিক ইনকাম বেশ ভালো, যেটা 1 বছর আগেও ছিল না, যে কোনো কারণেই হয়েছে, হয়তো মানে দুর্দান্ত কোনো অফার পেয়েছেন, দুর্দান্ত কোনো চাকরি পেয়েছেন, দুর্দান্ত কোনো ব্যবসা তৈরি করতে পেরেছেন, যার কারণে খুব স্বল্প সময়ে 6 মাসে 10 মাসের মধ্যে অনেক টাকার মালিক হওয়া সম্ভব, সেরকম রাস্তা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন। তো এই টাকা চাওয়ার এই প্রক্রিয়াটা কি? সব থেকে বেশি আশ্চর্য লেগেছে ব্যারিস্টার ফুয়াদ যখন টাকা চাইছেন, তখন বেশি আশ্চর্য লেগেছে। তাসনিম যারা টাকা তুলেছেন, সেই টাকা তিনি এনসিপির সদস্য হিসেবে তুলেছেন। তারপরে যখন স্বতন্ত্র নির্বাচন করছেন তখন একবার বললেন যে টাকা ফেরত দেবেন, তারপরে আবার নির্বাচন কমিশনের হলফনামায় বললেন যে এইভাবে আমি টাকা তুলেছি, এই টাকাটা আমি নির্বাচনে খরচ করব। তো আপনাকে যারা টাকা দিচ্ছে, ধরে নিলাম যে এনসিপির পরিচয়ের কারণেই আপনাকে টাকা দিয়েছে, যখন আপনার এনসিপির পরিচয় থাকলো না, তখন কি আপনার নৈতিক অধিকার থাকে সেই টাকা ব্যবহার করার কিংবা ভোগ করার? এই প্রশ্নগুলো সামনে আসবে। আবার ব্যারিস্টার ফুয়াদরা রাজনীতি করেন, একটা দল চালান, একটা দলের মহাসচিব তিনি, সেই দলের মহাসচিব, তার কাছে যদি নির্বাচন করার মতো টাকা না থাকে, তাহলে আবার বলেছেন যে টাকা তুলে সেই টাকা নির্বাচনে পাশ করার পরে সেই টাকা ফেরত দেবেন। নির্বাচনে পাশ করার পরে টাকাটা ফেরত দেবেন কিভাবে? একজন এমপি কয় টাকা বেতন পান? সেই বেতনে কি আপনার সংসার চলার পাশাপাশি এই টাকা ফেরত দেওয়ার মতো অ্যাবিলিটি আসবে? নাকি নির্বাচনে পাশ করার পরে টাকার আসলে কোনো অভাব হয় না, যে চিরন্তন সত্যটা আমরা জানি বাংলাদেশে, সেটাই আপনারাও অ্যাপ্লাই করবেন? অনেক প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নেরই আদতে উত্তর নেই। আমরা একটা ভালো রাজনীতি প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমাদের প্রত্যাশাটা বোধহয় মানে
এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।